ষোলশো শতকে বাংলায় যখন বিভিন্ন বহিরাগত আক্রমণকারীদের প্রলয়ে সাম্রাজ্যের উত্থান এবং পতন হচ্ছিল, সেখানেই এক বঙ্গনারী নিডর হয়ে তার সম্মুখীন হয়েছিলেন। তিনি কেবল নামেই রানী ছিলেন না, তিনি আগুনে গড়া, যুদ্ধে পরীক্ষা করা, অদম্য ইচ্ছাশক্তির এক প্রতিচ্ছবি ছিলেন। শত্রুরা তাকে বলতো বিপজ্জনক, প্রজারা তাকে বলতো রক্ষাকর্ত্রী, আর ইতিহাস তাকে আজও মনে রাখে রায়বাঘিনী হিসেবে। তিনি পর্দার আড়াল থেকে নয়, বরং যুদ্ধক্ষেত্র থেকে শাসন করেছিলেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাই বা রানী দুর্গাবতীর নাম তো আমরা খুবই শুনেছি, কিন্তু এই বঙ্গদেশেই এমন এক অসাধারণ ওয়ারিয়ার কুইনের নাম হয়তো আমরা খুবই কম জানি। নমস্কার এবং স্বাগত আমাদের আজকের খুচরো সন্দেশ এপিসোডে। আজ আমরা জানব লাইফ স্টোরি অফ সেই রানী ভবশঙ্করী দেবীর, এক যোদ্ধা, এক নেত্রী এবং এক জীবন্ত কিংবদন্তি। ১৬শ শতাব্দীতে এই বঙ্গদেশেই ভূরিশ্রেষ্ঠ নামে এক হিন্দু রাজত্ব ছিল, যার মধ্যে বর্তমানের হাওড়া, হুগলি, বর্ধমান এবং মেদিনীপুর ডিস্ট্রিক্ট পড়ত। এই রাজত্বের রাজধানী ছিল গড় ভবানীপুর। সেই সময়ে রাজ্যটি তার সমৃদ্ধি এবং কৌশলগত তাৎপর্যের জন্য পরিচিত ছিল। ভবশঙ্করী দেবীর জন্ম হয় এক ব্রাহ্মণ ফ্যামিলিতে। তার বাবা দীননাথ চৌধুরী ছিলেন পেন্ড ফোর্টের খুবই সম্মানিত এবং এক ইম্পর্টেন্ট নায়ক বা মিলিটারি কমান্ডার। দীননাথের দুই সন্তানের মধ্যে তিনি ছিলেন প্রথম সন্তান। ছোট ভাইকে জন্ম দেওয়ার সময় তার মা মারা যান এবং অল্প বয়সেই তাকে ছেড়ে চলে যান। দীননাথ ছিলেন লম্বা এবং সুগঠিত একজন সৈনিক, যুদ্ধবিদ্যায় অত্যন্ত দক্ষ এবং ১,০০০-এরও বেশি সৈন্যের নেতৃত্ব দিতেন। তিনি তার জমিদারির প্রজাদেরও যুদ্ধে প্রশিক্ষণ নিতে উৎসাহিত করতেন। তার মা মারা যাবার পর তার ছোট ভাই যখন এক পালিত মায়ের কাছে বড় হন, সেই সময় ভবশঙ্করী তার বাবার সাথেই তার বাল্যকাল কাটান। তার বাবা দীনানাথ ছোটবেলা থেকেই তার মেয়েকে ঘোড়সাওয়ারি, তলোয়ার চালনা এবং তীরন্দাজি শেখাতে শুরু করেন। তিনি মিলিটারি শয্যায় ঘোড়ায় চেপে অনেক সময় তার বাবাকে বিভিন্ন রাজকার্যে সঙ্গ দিতেন এবং এই সূত্রে তিনি ভূরিশ্রেষ্ঠর অনেক বীর সৈনিকদের সাথে বড় হন। এরপর তিনি যুদ্ধ কৌশল, ডিপ্লোমেসি, সোশিওলজি, পলিটিক্স এবং ফিলোসফিতে শিক্ষা গ্রহণ করেন। যৌবনে ভবশঙ্করী দেবী শিকার করতে যেতেন দামোদর নদীর তীরে। একদিন এক হরিণ শিকার করার সময় কিছু বুনো মোষ তাকে ধাওয়া করে, কিন্তু তিনি সহজেই একাই তাদের মেরে ফেলতে সফল হন। এই সময় দামোদর নদী দিয়ে পার করছিলেন ভূরিশ্রেষ্ঠ রাজা রুদ্রনারায়ণ। একজন যুবতীর বর্ষা দিয়ে একটি বুনো মহিষকে হত্যা করার দৃশ্য দেখে তিনি খুবই মুগ্ধ হন এবং ঠিক তখনই তিনি ভবশঙ্করী দেবীকে বিবাহ করার সিদ্ধান্ত নেন। কিন্তু ভবশঙ্করীর এক শর্ত ছিল যে যে ব্যক্তি তাকে তরবারি যুদ্ধে পরাজিত করতে পারবে তাকেই তিনি বিয়ে করবেন। তবে যেহেতু রাজার পক্ষে একজন সাধারণ প্রজার সাথে নকল তলোয়ার যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব ছিল না, তাই ভবশঙ্করী তার সংকল্প পরিবর্তন করেন। তার নতুন প্রস্তাব ছিল যে রাজাকে ভূরিশ্রেষ্ঠের কুলদেবী রাজবল্লভী দেবীর সামনে এক কোপে একজোড়া মোষ এবং একটি ছাগ বলি দিতে হবে। রাজা রুদ্রনারায়ণ তার শর্ত পূরণ করেন এবং এরপরেই দুজনের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর ভবশঙ্করী দামোদরের পাশে নতুন তৈরি এক রাজপ্রাসাদে চলে আসেন এবং রানী হিসেবে রাজকার্যে রাজাকে সহায়তা করতে শুরু করেন। তিনি যুদ্ধ কৌশলে বিশেষ প্রশিক্ষিত হওয়ায় রাজ্যের সামরিক প্রশাসনে তার বিশেষ আগ্রহ ছিল। ভবশঙ্করী প্রতিটি প্রজাকে সামরিক প্রশিক্ষণ নিতে উৎসাহিত করতে থাকেন। পরবর্তীকালে এটি রাজ্যে এক বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ হিসেবে চালু হয়। এরই পাশাপাশি রাজ্যের সুরক্ষার জন্য তিনি ভূরিশ্রেষ্ঠের সীমানা বরাবর নতুন দুর্গ নির্মাণ করেন এবং পুরনো দুর্গগুলির সংস্কার করেন। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে ভূরিশ্রেষ্ঠের ভরদ্বাজ বংশের কুলদেবী ছিলেন রাজবল্লভী, যিনি চণ্ডীর এক রূপ। ভবশঙ্করী প্রতিদিন তার উপাসনা করতেন। তিনি প্রার্থনা করেছিলেন যাতে কোনো পুরুষ কখনো যুদ্ধে তাকে পরাজিত করতে না পারে। 2 দিন উপবাসের পর তৃতীয় দিনে তার প্রার্থনা সফল হয়। দেবী তাকে নিজের শক্তি দিয়ে আশীর্বাদ করেন এবং একটি তলোয়ার প্রদান করেন, যেটিকে রানী গড় ভবানীপুর রাজপ্রাসাদের কাছে এক দিঘির নিচ থেকে স্নান করার সময় খুঁজে পান।
পরবর্তীকালে রানী ভবশঙ্করী তারকেশ্বরের নিকটে ছাওনাপুর নামক এক জায়গায় একটি মন্দির নির্মাণ করেন। সেই মন্দিরটি দুর্গের সাথে একটি গোপন সুড়ঙ্গ পথের মাধ্যমে যুক্ত ছিল, যা একটি পালানোর পথ এবং দুর্গে প্রশাসনিক সফরের সময় রানীর অস্থায়ী আবাস হিসেবেও ব্যবহৃত হতো। রানী ভবশঙ্করীর কুলদেবীকে আজও বিভিন্ন রূপে পূজা করা হয়, যেমন আমতায় মেলাইচণ্ডী, ডোমজুড়ের মা জয়চণ্ডী এবং বেতাইয়ের মা বেতাইচণ্ডী। কয়েক বছর পর ভবশঙ্করী দেবীর এক ছেলে হয়, যার নাম ছিল প্রতাপনারায়ণ। কিন্তু তার 5 বছর বয়সেই তার বাবা রাজা রুদ্রনারায়ণ মারা যান। ভবশঙ্করী সতী করার চেষ্টা করেছিলেন, কিন্তু রাজপুরোহিত তাকে এই সিদ্ধান্ত পরিবর্তন করাতে সফল হন। বলা হয়, স্বামীর মৃত্যুর পর তিনি 3 মাসের জন্য ব্রহ্মচারিণী জীবনযাপন পালন করেন। গৌড় ও পান্ডুয়ার পাঠান নবাবদের শাসনামলে ভূরিশ্রেষ্ঠ বেশিরভাগ ক্ষেত্রেই নিরপেক্ষ ছিল। তবে পাঠানরা যখন কালাপাহাড়কে ধর্ম পরিবর্তন করতে সফল হয়, সেই সময় রুদ্রনারায়ণ সম্ভাব্য আক্রমণের প্রত্যাশায় ব্যাপক যুদ্ধ প্রস্তুতি শুরু করেন। মুঘলদের কাছে পরাজিত হয়ে বাংলার পাঠানরা উড়িষ্যায় আশ্রয় নেয়, যেখানে তারা ওসমান খানের নেতৃত্বে বাংলা আক্রমণের পরিকল্পনা করছিলেন। একদিন রানী ভবশঙ্করী রাজমন্ত্রী দুর্লভ দত্ত এবং সেনাবাহিনীর প্রধান সেনাপতি চতুর্ভুজ চক্রবর্তীর ওপর রাজ্যের দায়িত্ব অর্পণ করে রাজপুত্র প্রতাপনারায়ণ এবং তার সবচেয়ে বিশ্বস্ত মহিলা দেহরক্ষীদের সাথে কাষ্ঠ সংগ্রহের শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। ভবশঙ্করী দেবী বেশিরভাগ সময় যুদ্ধের পোশাকে এবং তার তরবারি ও আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে থাকতেন। তিনি প্রতি রাতে কেবল কয়েকজন দেহরক্ষী নিয়ে মন্দিরের ভেতরে একা শিব সাধনায় নিযুক্ত থাকতেন। রানীর অনুপস্থিতিতে সেনাপতি চতুর্ভুজ চক্রবর্তী ওসমান খানের সাথে একটি গোপন ষড়যন্ত্র করেন। রানী ভবশঙ্করীকে হারিয়ে ভূরিশ্রেষ্ঠ রাজা হওয়ার বদলে মুঘলদের বিরুদ্ধে পাঠানদের সাহায্যের প্রতিশ্রুতি দেন। তিনি পাঠান বাহিনীকে কাষ্ঠ সংগ্রহে পাঠিয়ে ভবশঙ্করী এবং তার পুত্রকে বন্দী করার পরিকল্পনা করেন। শীঘ্রই ওসমান খান নিজে এবং তার 12 জন অভিজ্ঞ ও সবচেয়ে বিশ্বস্ত সৈন্যকে নিয়ে হিন্দু সন্ন্যাসীর ছদ্মবেশে ভূরিশ্রেষ্ঠ অঞ্চলে অনুপ্রবেশ করেন। পরিকল্পনা করা হয়েছিল যে আরও 200 পাঠান সৈনিক ছদ্মবেশে তাদের অনুসরণ করবে। রানী ভবশঙ্করী দেবীর কাছে খবর যায় যে আমতার কাছে ওসমান সেনাবাহিনীদের দেখা গেছে। এই খবর শুনেই তিনি 200 জন প্রহরীকে ডেকে পাঠান। রাতের অন্ধকারে তিনি মন্দিরের বাইরে তার মহিলা দেহরক্ষীদের মোতায়েন করে পুজোয় মগ্ন হন এবং জঙ্গলে সৈনিকদের লুকিয়ে থাকার নির্দেশ দেন। শীঘ্রই একজন পাঠান সৈনিক নিরাপত্তা লঙ্ঘন করে মন্দির প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। ঠিক তখনই মহিলা দেহরক্ষীরা আক্রমণে নামেন এবং রাজকীয় রক্ষীরা যুদ্ধে যোগ দেন। পাঠানরা খুব শোচনীয়ভাবে পরাজিত এবং নিহত হন, তবে ওসমান খান পালাতে সফল হন। এই ঘটনার পরে চতুর্ভুজ চক্রবর্তীকে সরিয়ে ভূপতি কৃষ্ণ রাজকে সেনাধিপতি করা হয়। ভবশঙ্করী দেবীর রাজ্যাভিষেক বাঁশুড়ি গ্রামের এক মন্দিরে হওয়ার কথা ছিল। পুনরায় ওসমান খান চতুর্ভুজের সাহায্যে ভবশঙ্করী দেবীকে এই রাজ্যাভিষেকের রাতে বন্দী করার পরিকল্পনা করে। প্রায় 500 পাঠান সৈনিকদের নিয়ে ভূরিশ্রেষ্ঠ অঞ্চলে অনুপ্রবেশ করেন এবং খানাকুলের কাছে এক জঙ্গলে রাতে আশ্রয় নেন। কিন্তু এই পাঠান সৈনিকদের জঙ্গলে দেখে ফেলেন কালু চণ্ডাল নামে এক শিকারী এবং তিনি খবর পৌঁছে দেন গড় ভবানীপুরে, যেখান থেকে এই খবর যায় পেন্ড ফোর্টে। এদিকে চতুর্ভুজ তার সৈনিকদের নিয়ে পুরসুরার কাছে দামোদর পার করে অগ্রসর হন এবং ওসমানকে রাতেই আক্রমণের বার্তা পাঠান। রাজ্যাভিষেক শেষ হবার পর রানী ভবশঙ্করী ভূপতি কৃষ্ণের কাছ থেকেই এই পাঠানদের আক্রমণের খবর পান। সঙ্গে সঙ্গেই তিনি ছাওনাপুর, বাসটিংরা, লস্করডাঙ্গা থেকে সৈনিকদের এবং তার নিজের মহিলা সৈন্যবাহিনীদেরও মোতায়েন করেন। স্থানীয় বাগদি আর চণ্ডালরাও সঙ্গে যোগ দেন। রাজা ভূপতি কৃষ্ণ রায় পেন্ড ফোর্ট এবং দোগাছিয়া থেকে সৈনিক নিয়ে অন্য দিক দিয়ে বিদ্রোহী চতুর্ভুজ চক্রবর্তীর মোকাবিলা করতে এগিয়ে পড়েন। পাঠান বাহিনী 3 দিক দিয়ে ঘেরা একটি যুদ্ধক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়ে। তারা প্রথমে
ভূরিশ্রেষ্ঠ সেনাবাহিনীকে চতুর্ভুজ সেনাবাহিনী হিসেবে ভুল করে এক সুবর্ণ সুযোগ হারায়। রানী ভবশঙ্করী নিজেই হাতির পিঠে চড়ে যুদ্ধে নেতৃত্ব দেন এবং তার হাতে ছিল তার আগ্নেয়াস্ত্র রুদ্রাগ্নি শক্তি। বলা হয় তিনি একাই ১০০ জন পাঠানকে পরাজিত করেন। শীঘ্রই ওসমান খান আহত এবং পরাজিত হন এবং যুদ্ধক্ষেত্র থেকে আবার পালিয়ে যান। মোগল সম্রাট আকবর বাংলায় পাঠানদের পুনরুত্থানের ব্যাপারে সর্বদাই চিন্তিত থাকতেন এবং তাই তিনি ভূরিশ্রেষ্ঠর সাথে একটি চুক্তি করার সিদ্ধান্ত নেন। তৎকালীন বাংলার সুবেদার মান সিংকে পাঠানো হয় এই চুক্তি সাইন করার জন্য। ভূরিশ্রেষ্ঠ সোনা, ছাগল এবং একটি কম্বল এক ভেট হিসেবে মুঘলদের পাঠান, যার বদলে আকবর এই প্রতিশ্রুতি দেন যে ভূরিশ্রেষ্ঠের সার্বভৌমত্ব বা সভরেনিটি চিরকাল বজায় থাকবে এবং মুঘল কোনোদিনই এই সাম্রাজ্যে হস্তক্ষেপ করবে না। তার বীরত্বের স্বীকৃতিস্বরূপ আকবর রানী ভবশঙ্করীকে রায়বাঘিনী উপাধিতে ভূষিত করেন। রানী ভবশঙ্করীর রাজত্বকাল তার রাজ্যের স্বাধীনতা ও সমৃদ্ধির প্রতি তার অটল নিষ্ঠার জন্য মনে রাখা হয়। আক্রমণকারী এবং বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে তার সাম্রাজ্যের সফল প্রতিরক্ষার জন্য ভূরিশ্রেষ্ঠ বাংলায় এক শক্তিশালী রাজ্য হিসেবে পরিচিত হয়। বিগত প্রায় ৪০০ বছরে আমরা হয়তো রানী ভবশঙ্করীর নাম প্রায় ভুলেই গেছি, কিন্তু এক বাঙালি হিসেবে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের বঙ্গদেশেই ছিল এমন অনেক বীরাঙ্গনা নারী যারা আজও আমাদের জন্য স্ট্রেংথ, রেজিলিয়েন্স এবং লিডারশিপের এক প্রতীক।